আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাই আহনাফ ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চিয়া সিডসের এই পানীয়টা যদি না খাই সারাদিন শরীরটা অনেক বেশি খারাপ লাগে। আমার অনেক অ্যাসিডিটির প্রবলেম হয়, সেজন্য ডেইলি এই পানিটা আমার থেকে খেতে হয়। এই চিয়া সিডস ভেজানো পানিটা খেলে সারাদিন অনেকটা শান্তি পাই। সকালে চা নাস্তা শেষ করে কাজ করা শুরু করে দিলাম। আজকে যেহেতু রান্না বান্না করতে হবে না, কিছুটা রান্না আগে থেকেই করা আছে, সেজন্য আজকে একটু ডিপ ক্লিনিংয়ের কাজে নেমে পড়লাম। তো প্রথমেই আমি ওভেনটা একটু ডিপ ক্লিন করে নিব। তাই ভাবলাম আজকে আমি কিভাবে ওভেনটা ডিপ ক্লিন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য প্রথমে আমি একটি বাটিতে পানি নিয়েছি, এরপর পানিতে আমি একটি লেবুর রস দিয়ে নিয়েছি। এরপর লেবুর রস সহ পানিটা আমি 8 মিনিটের জন্য ওভেনে ভালো করে স্টিম করে নিয়েছি। পানিটা ওভেনে স্টিম করার কারণে ওভেনের ভেতরে যে তেল চিটচিটে ভাবটা হয়েছে সেটা পরিষ্কার করতে খুবই সুবিধা হবে। গরম করা পানিতে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে এরপর আমি ওভেনটা ভালোভাবে পরিষ্কার করে নিব। গরম পানিতে আমি সামান্য পরিমাণে ডিশওয়াশারও দিয়েছি, এতে করে ওভেনটা পরিষ্কার করতে আরও সহজ হবে। ওভেনটা পরিষ্কার করতে করতে কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব শখ করেই আমি আমার আহনাফ ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলটা ওপেন করেছি। আমার এই চ্যানেলের পথযাত্রা প্রায় 7 বছর, কিন্তু সেই হিসেবে আমার চ্যানেলের সদস্য সংখ্যা খুবই কম। শখের বশেই আমি আমার চ্যানেলটা ওপেন করেছি, তাই রেগুলার হতে পারেনি বিভিন্ন বাধা বিপত্তির কারণে। যেহেতু শখের বশেই ইউটিউবিং জগতে এসেছি, তাই আমি রেগুলার হতে পারি না। আমার পরিবার, সংসার, বাচ্চা সব কিছু সামলিয়ে যখন সময় পাই তখনই আমি ভিডিও বানাই, তখনই আমি এডিট করি আর তখনই ভয়েস দিই। কিন্তু দিন দিন আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে করে গ্রো করা শুরু করেছে। তা আপনাদের এই ভালোবাসার সাপোর্টটাই আমাকে ভিডিও করতে আরও বেশি আগ্রহী করে। আমার ভিডিও ভাইরাল হবে কিংবা আমার ভিডিও থেকে আমি টাকা ইনকাম করব, সেই উদ্দেশ্যে আমার এই পথযাত্রা নয়। আমি আমার লাইফস্টাইলটা শেয়ার করি, আমার জীবনের ছোটোখাটো কিছু অভিজ্ঞতা, বিভিন্ন রান্নার রেসিপি, কিছু আনন্দের মুহূর্ত, কিছু দুঃখের মুহূর্ত, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি আর সব কিছুই আমি স্মৃতিবন্দী করে রাখতে চাই। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে আমার ওভেনটাও ডিপ ক্লিন করা শেষ হয়েছে। ওভেন ডিপ ক্লিন করার পর আমি আর ক্যামেরা অন করিনি। এরপর সন্ধ্যার দিকে ফাতেমাকে নাস্তা দিয়েছি। ও নাস্তা খেতে বসলে ওর সাথে অনেক গল্প করতে হয়, অনেক কথা বলতে হয়, তারপরে ও নিজে নিজে খাবে। ওর আবার নিজে নিজে খাওয়ার অভ্যাস কম, আমি খাওয়াই দিলেই ওর খাওয়াটা হয়। আমি আমের আচার বানাবো করতে করতেই আমের সিজন শেষ হচ্ছে। তো বাড়ি থেকে কিছু কাঁচা আম এনেছিল, ওগুলো দিয়ে আজকে ভাবলাম কিছুটা আচার বানিয়ে নিই। সেজন্য প্রথমেই 5 ফোড়ন নিয়েছি, 5 ফোড়নটা একটু আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা হাঁড়িতে আমি প্রায় আধা কেজির মতো তেল দিয়েছি। তেল দিয়ে এখানে আমি আস্ত রসুন দিয়ে দিয়েছি। রসুনটা একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসুনটা ভালোভাবে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে নিব। এরপর এখানে আমি কিছু তেজপাতা আর কিছু শুকনো মরিচ মাঝখান থেকে কেটে 2 টুকরো করেছি, ওগুলো আমি তেলে দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব। অনেকেই আছেন আচারে তেজপাতা দিতে পছন্দ করেন না, কিন্তু তেজপাতার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, সেজন্য যে কোনো আচারেই আমি তেজপাতা দিই। এরপর এখানে দিয়ে দিয়েছি একটু চিকন জিরা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। সব উপকরণগুলো 3-4 মিনিট নাড়াচাড়া করার পর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি টুকরো করা আম। আজকে আমি খোসাসহ আমের আচার বানাবো, সাথে আমের আটিটাও দিয়ে দিয়েছি। আচারে আবার আমের আটি খেতে অনেক ভালো লাগে, জানি না কার কেমন লাগে, তবে আমাদের বাসার সবাই আচারের মধ্যে আমের আটিটাই বেশি পছন্দ করে। তো আমের টুকরোগুলো আমি ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিব। আমের টুকরোগুলো 7-8 মিনিটের মতো ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এরপর এখানে আমি সব উপকরণগুলো দিয়ে নিব। প্রথমেই দিয়ে নিয়েছি কাসুন্দি,
এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এরপর একে একে মশলাগুলো সব দিয়ে নিব। প্রথমেই দিয়েছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এর সাথে ব্লেন্ড করে রাখা 5 ফোড়নের গুঁড়াগুলো দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো চিনি দিয়েছি। যেহেতু আমি আচার একটু টক মিষ্টি রাখবো, টকের পরিমাণটা বেশি থাকবে, মিষ্টির পরিমাণটা কম থাকবে, সেই হিসাবেই আমি চিনিটা দিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন। আমি এখানে চিলি ফ্লেক্সই দিয়েছি। সব কিছু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি ভিনেগার দিয়ে নিব। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি। ভিনেগার দিয়ে আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে আমের টুকরোগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে আমি এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করিনি। আমের থেকে সব পানি বের হয়েছে, আর এই পানি দিয়েই আমি আমটা ভালো করে সিদ্ধ করে নিব। আমের টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার সাথে সাথে পানিও যখন শুকিয়ে একদম এরকম ঘন হয়ে যাবে, তখনই আমি আচারটা চুলা থেকে নামিয়ে নিব। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে এলে আরও ঘন হয়ে যাবে, এবং আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে এলেই আমি একটা কাচের বয়মে আচারটা সংরক্ষণ করে নিব। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমার এই রেসিপি ফলো করে আপনারাও চাইলে আমের আচার তৈরি করতে পারেন। আমি কাচের বয়মেই আচারটা সংরক্ষণ করে রাখছি। কাচের বয়মেই আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এভাবে করে আচার বানিয়ে কোনো রকম ফ্রিজ আপ বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমাদের বাসায় তো আচারের এই তেল দিয়ে মুড়ি মাখানো হয়, বিভিন্ন রকম ভর্তা করা হয়। আচারের তেল দিয়ে মুড়ি মাখালে, ভর্তা করলে অন্যরকম স্বাদ হয়। এখানে আমি তেঁতুলের সস বানিয়েছিলাম, আর তেঁতুলের সসের এই রেসিপিটা আমি ভিডিও করেছি, কিন্তু কোনো দুর্ঘটনাবশত ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।